এএসএম শাহরিয়ার কবির, আপনার কাছে আসতে চাই। জামায়াত ইসলাম নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে আসতে কওমি ধারার যে দলগুলো রয়েছে সেই দলগুলোর উপর রয়েছে হেফাজতে ইসলামের চাপ। যেমন বলা হচ্ছে যে হেফাজতে এই অবস্থানকে জোট ভাঙতে বিএনপির চাল হিসেবে দেখছে জামাত। যে এই যে আসছে স্থানীয় নির্বাচন নিয়ে একলা চলো একটা নীতি আমরা সরকারের মধ্যে দেখেছি বা দেখা যাচ্ছে যে অভিযোগগুলো বারবার উঠে আসছে। তো এই একলা চলো নীতিতে এই যে বিএনপি এখন সরকারে আছে কিন্তু ক্ষমতার অংশীদারত্ব নিয়ে যে টানাপোড়েন, এই টানাপোড়েন থাকতে পারে, কিন্তু 11 দলীয় ঐক্যে টানাপোড়েন কেন দেখা যাচ্ছে? আমরা কিন্তু 11 দলীয় ঐক্যের মধ্যেও টানাপোড়েনের একটা অভিযোগের সুর আমরা অনেকের মধ্যে দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আপনি প্রথম যে প্রশ্নটা দুই ভাইকে করছিলেন ওই প্রশ্নটা আমি একটু নিয়ে নিলাম আমার এই প্রশ্নের সাথে। একটু প্রথম কথা হলো, মাননীয় প্রধানমন্ত্রী বোধহয় আজকে এই মিটিং করারই কথা না। আবার বলতেছি, মাননীয় প্রধানমন্ত্রী এই মিটিং করারই কথা না। আজকে উনি মিটিং করলেন কারণ উনি ওয়াদা বরখলাপ করছেন। আবার বলতেছি, মাননীয় প্রধানমন্ত্রী ওয়াদা বরখলাপ করার জন্যই হয়তো সে আজকে সরি বলার জন্য হয়তো কিছু রাজনৈতিক দলকে নিয়ে আজকে মিটিং করছেন। আবার বললাম কিছু রাজনৈতিক দলকে নিয়ে, কারণ নামটা দেওয়া হয়েছে পিএম মিটস লিডার অফ এন্টি ফ্যাসিজম মুভমেন্ট। 11 দলের এনারকে এন্টি ফ্যাসিজম মুভমেন্টে ছিল না। এবার আপনাকে দুইটা লাইন পড়ে শোনাবো। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা, তাদের 31 দফা। 31 দফার একদম টপ লাইনে বলতেছে, ফ্যাসিস্ট সরকার হটানোর আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করা হইবে। উক্ত সরকার নিম্নলিখিত রাষ্ট্র রূপান্তরমূলক সংস্কার কার্যক্রম গ্রহণ করিবে। আপনি তো 31 দফার ভিত্তিতেই আপনি সব জায়গায় বলতেছেন, পার্লামেন্ট সব জায়গায় বলতেছেন আপনি 31 দফার ভিত্তিতেই আজকে দেশ চালাবেন। ভাই দেখেন এই কথা লেখা আছে, জনকল্যাণমূলক জাতীয় ঐক্যের, না 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 আপনি আজকে মিটিং এ গেছেন সেজন্য দেখা যাচ্ছে। আজকের মিটিং তো ঐক্যমতের পরিবর্তে আপনি তো আলাদা ধারা সৃষ্টি করলেন। আজকে আমরা যখন বলতেছি আপনি পরিবর্তন হবেন, এক লোকের একজনের যদি শাসন ব্যবস্থা হয়ে যায় তাহলে এই আন্দোলন, এই বিপ্লব, এগুলো কি মানে হয়? আপনি রাষ্ট্রপতি শাসন ব্যবস্থায় চলে যান, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কথাতেই সব হবে, সবাই আপনার সাথেই দেখা করতে চায়, তাহলে আর এগুলো করে লাভ কি? আচ্ছা, এই জন্য বললাম, এই কথাটা টানাপোড়ানের কথা বললেন, এই জন্য বললাম যে টানাপোড়ান না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বাস নিয়ে বিপ্লব করেছি, যে বিপ্লবের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করবে না, কেউ তার দলের ম্যান্ডেটের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, শুরু হয়েছে বিশ্বাসঘাতকতা দিয়ে। এবার আসেন আপনি যে কথা বললেন, আর্টিকেল 70, আমরা কেন বলছিলাম এই বিপ্লবের অন্যতম ম্যান্ডেট ছিল সংবিধানের আর্টিকেল 70-কে বিলুপ করা, কারণ এটাকে বলা হয় হর্স ট্রেডিং। কি বলা হয়? হর্স ট্রেডিং। কি অন্য দল থেকে নেতা ভাগায় নিয়ে আসো, অন্য দলকে ভাঙো, তাহলে কি হবে? তাহলে রাজনীতির যে শালীনতা সেটাকে নষ্ট হয়ে যাবে। আজকে যে কথা আপনি বলছেন হেফাজত বা অন্যদের সম্পর্কে আমি এখনো বলবো না, এই কারণে তারা কিন্তু এখনো রাজনৈতিক প্ল্যাটফর্ম করবে কি করবে না এই ঘোষণা দেননি। তারা 7টা দল এক জায়গায় বসছে, হয়তো বসতেই পারে, ইসলামিক দলগুলো 7টা কেন 50টা এক জায়গায় বসতে পারে, কিন্তু তারা কি রাষ্ট্রীয় আর একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করতে চায় 11 দল থেকে বের হয়ে যে? আমি তো দেখি এখন পর্যন্ত আমি শুনিনি। আর ভবিষ্যতে সবাই তার এখানে একটা রাজনৈতিক জোট ছিল ইলেকশনের জন্য, এটা তো বলেন যে ইলেকশনের পরে আমরা চলবো, তার যার ইচ্ছা হবে চলবে, যার ইচ্ছা হবে চলবে না। আরো একটা জিনিস বলে, 11 দল যে 15 দল হবে না তাও কেউ বলেনি, আবার 11 দল যে 7 দল হবে না সেটাও কেউ বলেনি। সো এটা টানা পড়ান না। আমাদের মূল জায়গাটাতে কিসে আসতে হবে? মূল জায়গাতে আসতে হবে আমরা দেশটাকে বিনির্মাণ করতে চাই এবং এই হর্স ট্রেডিংটাকে বন্ধ করতে হবে। আচ্ছা, আপনি শুরু থেকে বলছিলেন যে কথার বরখেলাপ করেছে বিএনপি। কি ধরনের কথার বরখেলাপ করেছে? আপনি যদি একদম মূল পয়েন্টে চলে আসেন। স্পেসিফিকই বলে দিলাম যে জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমতের সরকার। কোথায় জাতীয় ঐক্যমতের সরকার? জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমতের সরকার। কাদেরকে নিয়ে? সমস্ত দল যারা যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়বে, এই কথা ছিল তার 31 দফার প্রথমে টপে নাই। দ্বিতীয় কথা কি বলছিলেন দেখেন, 1 নম্বর সংবিধান সংস্কার কমিশন গঠন। সংবিধান সংস্কার কমিশন গঠন, এটা কোথায় ছিল? 31 দফায়। আসেন 31 দফার পরে মানুষ ভোট দেয় হচ্ছে নির্বাচনী ইশতেহার দেখে। মানুষ ভোট দেয় কিসে? নির্বাচনী ইশতেহার দেখে। এখানেও লেখা আছে কি? সংবিধান সংস্কার সংশোধন পাইলেন কোথায়? জি, আপনি প্রথম যে 2টা মেজরিটি, আমার ভাইদের যে রক্ত, আমার সন্তানদের যে রক্ত, আমার মাদের যে আত্মাহুতি, সেটা কি জন্য? জুলাই সনদ নেই, জুলাই সংস্কার নেই, যাতে এই যে গত 17 না গত 55 বছরের যে আবর্জনা সেটা পরিষ্কার করা। এবং এটা একটা সুযোগ অবশ্যই বিএনপির হাতে আসছে, কিন্তু সেই বিএনপি গত 5 মাসে
যেভাবে ওয়াদা বরখলাফ করতেছেন, এটা তো আওয়ামী লীগের পুনর্ধ্বনি শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। আমরা দুজনের কথা থেকে যেটা পেলাম যে আসলে ওয়াদার বরখেলাপ করার জন্য আজকে এই বৈঠকটি হয়েছে এবং জনকল্যাণমূলক যে জাতীয় সরকার গঠন করার কথা ছিল, যেটি বলছিলেন এএসএম শাহরিয়ার কবির, যেটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কাজ করেছে তাদেরকে নিয়ে একসাথে কাজ করার কথা ছিল, যেটি হয়নি। সংস্কার কমিশন হয়নি, সংবিধান সংস্কার কমিশন, সেগুলো হয়নি। অনেকগুলো কথার বরখেলাপের অভিযোগ আসছে। এই জন্যই কি আসলে সবাইকে বোঝানোর জন্য বা একটু শান্ত রাখার জন্য আজকের এই বৈঠক কিনা, এটা আসলে আমার কাছে আবার জানার ইচ্ছা হলো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা চারজনই পূর্ণবয়স্ক মানুষ, আর অনুষ্ঠানটা হচ্ছে মোটামুটি মধ্যরাতের কাছাকাছি সময়ে। তো আমি বলি যে আমাদের বিবাহ পরবর্তী সময়ে বৈবাহিক অবস্থায় প্রথম দিকে জানু, সোনা এগুলো ডাকে স্বামী স্ত্রীর পরস্পর। তারপর একটা দুটো বাচ্চা হয়ে যায় যখন, তখন বড় বাচ্চার নামে আমার স্ত্রীকে আমি যেমন ডাকি যে ঐশীর মা, বাবুনির মা, প্রথম ডাকেন বাবুনির মা, আমার নিয়ে প্রথম বাচ্চা কন্যা সন্তান, তো আমি বাবুনির মা ডাকতাম, তারপর ঐশীর মা। এখন আমার স্ত্রী যদি অভিযোগ করে যে আমার সাথে তার একটা বড় বিভেদ তৈরি হয়েছে, আমি কেন জানু শোনা করে ডাকি না, আর ঐশীর মা বাবুনির মা কেন ডাকি, কেমন হলো? মানে পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশের কেউ, এমনকি আমেরিকান এম্বাসি যদি জানতো 1 মাস আগে শেখ হাসিনা পালিয়ে যাবে, তাহলে তার পিটার হাসকে এখান থেকে নিত না। তো আমি আপনাকে বলি, আমরা 3 তারিখের আগে অনেক বড় বড় বিশাল এই বিপ্লবীকে শুনি। আমি 3 তারিখ 3রা আগস্ট 2024-এর 3রা আগস্টের সকাল 11টার আগ পর্যন্ত তাদের ফেসবুক স্ট্যাটাসটা বাইর করেন যে গভীর গর্ত থেকে, গভীর অরণ্য থেকে শেখ হাসিনার ভয়ে সেইখানে গভীর অরণ্য থেকে একটা স্ট্যাটাস দিয়েছেন, এইরকম বের করেন কয়টা লোক। 1 নাম্বার 2 হচ্ছে, আমি এটাকেও কোনো সমস্যা মনে করি না। তো শেখ হাসিনা যখন 5 তারিখে পালিয়ে গেছে, 31 দফার অনেক দফার সাথে সাথে এখানে পালিত হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। আচ্ছা, তো এই হিসাবে আমি আপনাকে বলছি যে আপনি দেখবেন যে 31 দফার অনেক দফা, হাসিনা যদি পালিয়ে না যেত, 25শে জুলাই সে যদি বলতো, 21শে জুলাই যদি সবাইকে নিয়ে বলতো আসুন যে 7ই জানুয়ারি নির্বাচনটা ভুল হয়েছে, ত্রুটিপূর্ণ হয়েছে, আই উড লাইক টু রিজাইন, ফাইন্ড আউট এ ডিসেন্ট ওয়ে টু ট্রান্সফরমেশন অফ পাওয়ার, ক্ষমতা হস্তান্তরের একটা পথ বের করেন, তখন আমার মনে হয় আজকে যে অপোজিশন যেভাবে বসছে আর পজিশন পার্টি ইন পাওয়ার যেভাবে বসছে, এই বসাবসিটা একদিকে হতো, মানে এই যে জাতীয় ঐক্যমতের সরকার হতো, মানে সরাসরি সরকারের হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করছে এরা সবাই মিলে একটা সরকার হতো। আমি কথাটা বোঝাতে পেরেছি? আসুন আরেকটু ক্লিয়ার করি। 1947-এ ভারতে আমি একটু দেখে নিলাম, 1947-এ জওহরলাল নেহরু ভারতে তার অপোজিশন করার জন্য কোনো লোকজন খুঁজে পাচ্ছেন না। এই ইয়াকে পাচ্ছেন, সুভাষচন্দ্র বসুর পার্টি 1949-এ হয়েছে, তারপর 1921-এ যে কমিউনিস্ট পার্টি হচ্ছে, এইগুলাকে নিয়ে তারপরে জোড়াতালি দিয়ে একটা অপোজিশন হচ্ছে না। জিন্না, মিস্টার জিন্না, উনি আপনি দেখবেন অলিয়াহাদের বইয়ে লেখা আছে 1947-এ এসে বললেন এইটা মুসলিম লীগের আর দরকার নাই, এটাকে ন্যাশনাল লীগ বলে। আপনি দেখে নিতে পারেন যে অলিয়াহাদের বই, জাতীয় রাজনীতি 1945 থেকে 75, উনি বলছেন স্পেসিফিকলি যে উই নিড এ অপোজিশন, এটা আর মুসলিম লীগ হবে না, এটার নাম ন্যাশনাল লীগ দেন। লিয়াকত আলীরা এটা শুনেন নাই, খাজা নাজিমুদ্দিনরা এটা শুনেন নাই, ওই সময় যে নবাবজাদারা রাজনীতি করতেন, এবং জিন্নার যদি সেই দিন ওই কথাটা সবাই মানতেন যে এটাকে ন্যাশনাল লীগ করে অপোজিশন তৈরি করার একটা ব্যবস্থা করো পাকিস্তানে, তাহলে হয়তো 71-এর এই পরিণতি হতো। আমি আপনাকে বুঝাচ্ছি এখন, আপনি আসুন। আজকে আমার ভাইয়েরা যে খুব কঠিনভাবে, নির্দয়ভাবে যে শব্দটা বললেন যে বিএনপি বেইমানি করে ফেলছে, নো, বিএনপি বেইমানি করে নাই। এইখানে দেশের পরিস্থিতি এমনভাবে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি ভাইয়ের মধ্যে অপোজিশন করতে হচ্ছে। এখানে হাসিনা যদি আধিপত্যবাদের দালাল হাসিনা থাকতো, তাইলে হাসিনার বিরুদ্ধে সবাই মিলে একটা নির্বাচন হতো, আর হাসিনার 14 দল মিলে একটা নির্বাচন হতো। তো আধিপত্যবাদের দালাল আর ভার্সেস দেশপ্রেমিক শক্তি,
বাট এখন আমি মনে করি দেশপ্রেমিক শক্তিরা সবাই একত্রে বসে তারা নিজেরা অপোজিশন নিজেদের মধ্যে পার্টি ইন পাওয়ার করতে হচ্ছে। আচ্ছা, তো ফারুক এই জন্য হাসান, আমি আরেকটি আপনাকে বলছি বিষয়। 31 দফার অনেক দফাই 31 দফার অনেক দফাই 2001 এর মতো হবে না তো, 2001 এর মতো জামাত সরকারের অংশ হবে না। ফারুক হাসান আরেকটি বিষয় উল্লেখ করছিলেন যে শরিক দলগুলোর মধ্যে আসলে সবাই তো সমান মানে ক্ষমতা সম্পন্ন না, এক এক দল এক এক রকম, তাদের সবাইকে একভাবে বিচার করা কি ঠিক? আমি আপনাকে বলি 1985-86 সালে আমরা সংগ্রামী ছাত্র জোট করেছিলাম। আমাদের সাথে একেবারে নাম সর্বস্ব নেতারাও ছিলেন, 7টা ছাত্র সংগঠন নিয়ে সংগ্রামী ছাত্র জোট, আর ওইদিকে 14টা ছাত্র সংগঠন নিয়ে ছিল এই সংগ্রামী ছাত্র সংগ্রাম পরিষদ। তো ওইখানে আমি আপনি বলছি যে ওইখানে যখন জোটবদ্ধ আন্দোলন করা হয় তো সেইখানে অনেক নাম সর্বস্ব লোকজনও থাকেন, আবার বিশাল দলের প্রতিনিধিরাও থাকেন। তো ওইখানে এমনি বাইরেতে বহিরঙ্গনগত দৃশ্যটা হলো এইরকম, যেমন আমি আপনাকে বলি এটা পত্রপত্রিকা দেখলে পাবেন 1983 সালের 14ই ফেব্রুয়ারি যে বিশাল ছাত্র হত্যা হয়, ওই ছাত্র হত্যার ছাত্র সংগ্রাম পরিষদের ওই অনুষ্ঠানটাতে সভাপতিত্ব করছিলেন এখনকার ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ডক্টর ইউনূসের যে ছিলেন, আর উপস্থাপনা করছিলেন ওই সময় প্রধান ছাত্রলীগ শফিল আলম প্রধানের ছাত্রলীগের একটা সভাপতি ছিলেন, নাম হলো আব্দুল জলিল, এম এ জলিল সভাপতিত্ব করছিলেন, সভা উপস্থাপনা করছিলেন, আর আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করছিলেন। বাট ওইখানে মুজিববাদী ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, জাসদ ছাত্রলীগ, বিশাল ছাত্র সংগঠন হওয়ার পরেও তার সভাপতিত্ব ওই দিন তাদের ছিল না। তো এই জন্য আমি আপনাকে বলি যখন আমরা জোটবদ্ধ কোনো আন্দোলন করি, এইটা কিন্তু জোটবদ্ধ ছিল না, এখানে ছিল যুগপৎ আন্দোলন বা জোটবদ্ধ আন্দোলনে আমরা এইটা বিচার বিবেচনা করি না, আমরা তখন আমরা এদেরকে সবাইকে সমমর্যাদাই দেই, একই কাতারেই রাখি। যদি ওই মর্যাদার প্রশ্ন আসে, আমার একটা জেলার যে ক্ষমতা আছে এই জোটবদ্ধ নেতাদের সবার মিলেও এই ক্ষমতা নাই। আমি যদি কোনো জেলায় মিটিং করতে যাই, দেখা যাবে আমার এখানে যারা আছেন, জামাত ইসলাম তো নাই, জামাত ইসলাম ছাড়া অন্যান্য রাজনৈতিক দল যারা আছে এদের সবার যে শক্তি, আমার শক্তিটা তার চেয়ে বেশি। তো এইখানে এইটা যদি এখন আমি ওই বিবেচনা করি তাহলে তার জোটবদ্ধ রাজনীতি হবে না। বুঝতে পেরেছি। মোশাররফ আহমেদ ঠাকুর, আবার আসবো আপনার কাছে। ফারুক হাসান, যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া মিত্র যে রাজনৈতিক দলগুলো, তাদের ক্ষমতা বা তাদের প্রভাব বিস্তারের সক্ষমতা কি এত বেশি পর্যায়ে এখনো পর্যন্ত পৌঁছেছে কিনা? যে কথাটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সবাইকে সমান পর্যায়ে রাখা উচিত না বা সমান বিবেচনা করা উচিত না, একই কাতারে রাখা উচিত না, এটির সাথে কি আপনি এখনো একমত হবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন মোশাররফ ভাই যেটা বললেন আর কি, লাস্ট ওনার শব্দ যে আমাদের একটা জেলায় যে পরিমাণ নেতাকর্মী আছে বাকি সব দল মিলিয়েও তার সমান হবে না। ওই জেলায় ধরে নিলাম হবে না। এখন মোশাররফ ভাইকে যদি বলি যে আপনাদের এক জেলায় এত নেতাকর্মী থাকা সত্ত্বেও আপনারা তো ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার ওই একটা মানে ট্রাকের চাকাও 1 ইঞ্চি সরাতে পারেন নাই। কেন পারেন নাই? ওই ট্রাকটা সরাতে হয়েছে এই দেশের ছাত্র জনতা বিরোধী রাজনৈতিক দল। শেষ করি কোশ্চেনটা করতে চান? আমি শেষ করি, উত্তর পরে দিন আপনার বক্তব্যের সময়। না তাইলে না, আচ্ছা উত্তরটা নিয়ে নেই, আমরা উত্তরটা শুনি, অন্য প্রশ্নে যাব। ট্রাকটা ছিল কয়েক ঘন্টা, সকাল থেকে বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত। জি। তো এইখানে আমি আপনাকে বলছি এই কথাটা বলার সময় যে কার কতটুকুন ক্ষমতা আছে আমি তো জানি। তো একটা জেলায় একটা আসন বিএনপি, আমরা শেখ হাসিনার আসনটা, আমরা তো শেখ হাসিনাকে বলি না ক্ষমতা ছেড়ে তুমি চলে যাও, আমরা বলছি তুমি একটা জেনুইন নির্বাচন দাও। বিএনপি জেনুইন নির্বাচন 2013 সালে 5টা সিটি কর্পোরেশনের মধ্যে 5টাই পেয়েছে। আচ্ছা, দিস ইজ দ্য আনসার। এখন হিসাব করে দেখুন যে মন্ত্রী সাহেবকে পাঠাইলে একটা সিটি কর্পোরেশন পাবেন কিনা। আনসারটা হচ্ছে দিস ইজ ফারুক হাসান। না, ওনার যে বক্তব্য, ওনার বক্তব্যে তো 300 আসনেই বিএনপির পাওয়ার কথা। যেহেতু হিউজ অ্যামাউন্ট অফ পিপল, তাদের সাপোর্টার, তাদের নেতাকর্মী আছে, তাদের সংগঠন আছে, প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে একবারে স্ট্রং ওনার বক্তব্য অনুযায়ী, তাহলে এই যে জামাত ইসলাম আর 11 দলীয় জোটের যে 81টা মানে আসন তারা যে বিজয়ী হয়েছে, এটা কিভাবে হলো? তাহলে সেই 81টা আসনে কি বিএনপি দুর্বল? ওনার কথা অনুযায়ী তো 64 জেলাতেই সমানভাবে শক্তিশালী, প্রতাপশালী, ক্ষমতাবান। নিশ্চয়ই 300 আসনেই বিএনপি আজকে জেতার কথা, মানে ওনার বক্তব্য অনুযায়ী। যাই হোক, আমি শেষ করি, আপনি লিখে রাখেন। এখন কথা হচ্ছে আসলে বড় কিংবা ছোট ম্যাটার না, প্রাপ্যতা। আমি আবার বলছি ন্যায্যতার প্রশ্নটা ইম্পর্টেন্ট। রাজনীতির মাঠে ওই হালুয়া রুটির ভাগ বাটোয়ারা কেউ চায় না ভাই, এটা হাসিনার আমলে চলে গেছে। এখন চাই সবাই ন্যায্যতা, প্রাপ্যতা। বিগত সময়ে আন্দোলন সংগ্রামের সময়
আপনি তো বলেন নাই কে ছোট কে বড়, কিংবা ধরেন যে ওই সপ্তাহে সপ্তাহে ডেকে সবার সাথে মিটিং করেছেন, ফর্মুলা দিয়েছেন। এখান থেকেই তো এই বিষয়গুলো আসছে যে আপনি নির্বাচনের আগে আপনার অ্যাটিটিউড কিরকম ছিল, ওই জোট সঙ্গী বা জোট শরিকদের প্রতি আপনার কিরকম আচরণ ছিল, তাদের সাথে আপনার রিলেশনটা কিরকম ছিল, আর নির্বাচন পরবর্তী সময়ে ওই জোট সঙ্গী বা আপনার ওই যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আপনার রাজনৈতিক আচরণটা কেমন, দ্যাট ইজ দ্য ম্যাটার। এটা নিয়ে আপনি প্রশ্ন করেন। যেমন ধরুন আপনি নির্বাচনের আগে সপ্তাহে একদিন মিটিং করতেন, এখন আপনি 5 মাসেও একবার করতে পারছেন না, তাহলে এই আচরণটা কি মানে আচরণ হলো? নিশ্চয়ই এখানে পার্থক্য আছে। আগে আপনি যে ধরনের কথা বলতেন, যে ধরনের কমিটমেন্ট করতেন, অঙ্গীকার করতেন, সেই অঙ্গীকারগুলো এখন কতটুকু বাস্তবায়ন হচ্ছে? হ্যাঁ, 5 মাসে তো সবকিছু হবে না, কিন্তু তার হওয়ার তো একটা আলামত দেখাতে হবে। যখন আমাদের রাজনৈতিক এই সঙ্গীগুলো দেখতে পাবে, তখন কিন্তু এই প্রশ্নগুলো উদ্রেক হবে না। এই কথা তো আমি বলি নাই, কমরেড সাইফুল হক তিনি তো আচ্ছা, আবার আসবো আপনার কাছে ফারুক হাসান, আমরা মনে হয় এই কথাগুলো শুনেছি। ফারুক হাসান, আমরা আবার আসবো আপনার কাছে। ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, যে বিষয়টি শুনছিলাম সে বিষয়ে কিছু যোগ করার থাকলে আপনি করতে পারেন, এবং সেই সাথে আরেকটি বিষয় নিয়ে আসতে চাই। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান তিনি বলেছেন যে জনগণের ধিক্কারের পাত্র বিরোধী দল হতে চায় না, গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধানাই পানাই চলবে না। কি কি ধানাই পানাই চলছে আসলে গণভোটের রায় বাস্তবায়নে, এই প্রসঙ্গটা নিয়ে যদি বলেন। সময় মনে হয় ইকুয়ালি পাবো এবার এই কোশ্চেনটার উত্তর দিতে গিয়ে। ধানায় পানায় চলবে না, তার আগে সম্মানিত আমির জামাত একটা কথা বলছেন, সেটা কি? জনগণের রায়। আপনি একটা জিনিস দেখেন, ভাই বললেন, আমিও বলে দিচ্ছি কিভাবে ইলেকশন হয়েছে, কেমন করে হয়েছে। যে আপনি 70% লোক সরাসরি ভোট দিল, এবং আপনি 70, ভাই তো একটু আগে অনেক বললেন, 70% লোকের ভোটের আগে আপনিও হাত চাইলেন। বিএনপিও বলল, মাননীয় প্রধানমন্ত্রী নিজে বললেন যে হাতে ভোট দেন, এবং জামাত ইসলাম সহ সমস্ত রাজনৈতিক দল বললেন যে হাতে ভোট দেন। 70% লোক হাতে ভোট দিল, এবং সেটাকে বলা হয় প্রত্যক্ষ ভোট, যেটা সংসদীয় নির্বাচন যেভাবে হয়, আমি আমার ভোট দিলাম, আমার রিপ্রেজেন্টেটিভ উনি পার্লামেন্টে যে আমার কথা বলবেন। আর যখন রেফারেন্ডাম হয়, দ্যাট ইজ এ ডিরেক্ট ভোটিং সিস্টেম। এই ডিরেক্ট ভোটিং সিস্টেম, এই ম্যান্ডেটকে পার্লামেন্ট, কেন বাংলাদেশের পার্লামেন্টও সার্বভৌম না, এটা আমার ভাই খুব ভালো হতে জানে, উনি শিক্ষক মানুষ। বাংলাদেশের পার্লামেন্টও সার্বভৌম না, বাংলাদেশের পার্লামেন্টেরও লিমিটেশন আছে, সেটা হচ্ছে কনস্টিটিউশন অনুযায়ী। সো এই কনস্টিটিউশন অনুযায়ী আপনি একটা রেফারেন্ডাম করলেন, করে আপনি এখন এসে প্রথম দিনই শপথ নিলেন না নিয়ে পার্লামেন্টে আবার কি বললেন আপনি, যে আমি ওই ভোটটা না মেনে নিলে আপনি ভোট দিতেন না। ওই যে আমি প্রথমে বললাম, ভাই অবজেকশন দিল, আমারও দুঃখ যে আমাকে বিএনপির বিরুদ্ধে এরকম কথা বলতে হয়। এই যে দুরভিসন্ধি, কালকে মাননীয় মহাসচিব মহোদয় কিভাবে বললেন বিএনপি বিপ্লবী দল না, বিএনপি বিপ্লব বোঝেন। আর বিপ্লবের ফসল তো আপনি খাচ্ছেন। বিপ্লব যদি না হতো, যে ভাই একটু আগে বললেন, শোনেন, হাসিনা 2013 সালের লাস্টে কি বলছিল, এটা খালি একটু কয়েকদিনের জন্য এই ভোটটা হোক, এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র, আমরা সংসদ ভেঙে দিয়ে আমরা আবার ভোট দিব। হাসিনাকে কেউ বিশ্বাস করতে নাকি? হাসিনা মানে এভাবে বলবো না আপনাকে, হাসিনা হচ্ছে সেই পেতাত্তা যে মুখে বলে এক, অন্তরে করে আর। সেই এই জন্য শেষ করে দিই, যখন বললেন যে আপনি জুলাই সনদে মানুষ 70% ভোট দিচ্ছে, আপনি সেই ভোটে প্রথম দিনই কি করলেন? সে ভোট কিভাবে হবে আপনি শপথ নিলেন না। এখন আপনাকে বলে দেওয়া আছে 180 দিনের মধ্যে দিতে হবে, আপনি হঠাৎ করে কি করলেন? একটু আগে যেটা দেখালাম, যে আপনি আপনার ভাইয়ের কথা অনুযায়ী যদি যাই, 31 দফা কি হয়ে গেছে, 31 দফার বেশিরভাগগুলোই পালন হয়ে গেছে। যদি এই কথা আচ্ছা, অনেকগুলো, আচ্ছা আপনারটাই নিলাম, অনেকগুলো হয়েছে। 1 নম্বরে আছে সংবিধান সংস্কার কমিশন, সংবিধান সংশোধন নাই, আপনি ইস্তেহারে দিলেন, ইস্তেহারে কি দিলেন? সংবিধান সংস্কার। আপনি হঠাৎ করে সংস্কার শব্দটাকে পুরাপুরি ভুলে যে সংবিধান সংশোধনের কথা বলতেছেন, এবং মাননীয় মহাসচিব বলতেছে আমরা সংস্কারের কথা বলেইনি কোনোদিন। আচ্ছা, বিএনপি আমাকে এটা শেষ করতে দেন। এখানে একটা কথা যোগ করে দিই, বিএনপি মহাসচিব আলোচনার মাধ্যমে জুলাই সনদ বিতর্কের সমাধানের কথা বলছেন। আপনাদের সাথে আলোচনার পথ কি খোলা আছে কিনা? আপনার কি সমাধানের জন্য সংবিধান সংশোধন কমিটি আলোচনার একটি প্ল্যাটফর্ম হতে পারে? আর আপনাকে একটা জিনিস বলে নিলাম প্রথমে, প্রতারণা হলে আপনি বিশ্বাস করবেন কিভাবে? কারণ 3টা জিনিস ভেঙে যায় যখন আপনি গণভোটের রায়কে, মানুষের ডাইরেক্ট ভোটিং সিস্টেমকে আপনি যখন সম্মান করতেছেন, তখন 3টা জিনিস ভেঙে যাচ্ছে। আপনি যদি একটা জিনিস বলে নিন, এই গণভোটের রায়কে বিএনপি কি করলো না? সম্মান দেখালো না। বিএনপি এর মধ্যে কিন্তু 2টা রিট পিটিশন ফাইল করছে, এবং সেই যে রিট পিটিশন ফাইল করে সেই রিট পিটিশন শুনানি পর্যন্ত করতে দিচ্ছে না। একটা রিট পিটিশন কি? গণভোট অবৈধ। আর একটা রিট পিটিশন কি? যে রাষ্ট্রপতি যে আদেশ জারি করছে সেই আদেশ অবৈধ। তাহলে সেই দুটো শুনানি করতে দিতেন, আজ 5 মাসে সেটা শুনানি করতে দিলেন না। আচ্ছা, দিলেন না। এবার আসেন আপনার কথাতে আমি ফিরে যাচ্ছি, যে আপনি বলতেছেন ওই কমিটি কিসের কমিটি? ওই কমিটিটা একটা প্রতিজ্ঞা ভঙ্গের কমিটি। আপনি বলতেছেন সংবিধান কি অ্যামেন্ডমেন্ট কমিটি করার অধিকার আপনাকে কে দিছে?
আপনি কি এই কথাটা আপনি ইশতেহারে যেটা নাই সেটা আপনাকে করার তো আপনি ভোটই পাননি, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ম্যান্ডেট টু কনস্টিটিউট দিস সো কল কমিটি, হু গিভ ইউ দি অথরিটি? আপনাকে কার কাছ থেকে আসছেন? আপনি তো বেমানি করে আসলেন না পারো। আপনি ভোটের আগে বললেন আমি যে সংবিধান সংস্কার করব, জুলাই সনদে যা যা তাই তাই পালন করব, 31 দফায় 1 নম্বর দফায় বললেন সংবিধান সংস্কার করব, হঠাৎ করে আপনি নিয়ে আসছেন স্পেশাল কমিটি সো ফার রিলেটস টু সংবিধান অ্যামেন্ডমেন্ট কমিটি। কেন অ্যামেন্ডমেন্ট কথাটা কোথায় পেলেন? হোয়াই ইট ইজ নট রিফর্ম? আপনি রিফর্ম না বলে এই অ্যামেন্ডমেন্ট করতেছেন, পরিণাম কি? পরিণাম ভয়াবহ। এবং এই জি, আসছি আপনার কাছে। আপনার কাছে আসবো। এক সেকেন্ড, আপনি তো মাঝখানে আছেন, আমরা তো এখানে আলোচনাটা করছি, আমরা কিন্তু ঝগড়া করছি না। না, আমরা ঝগড়া করি না। আলোচনাটা করছি। আপনি কনস্টিটিউশনের 152-53 পর্যন্ত কোন জায়গায় একটা দেখান তো যে একটা সংবিধান সংস্কার কমিটি করা যায়? আচ্ছা। এই কমিটির ব্যবস্থার মধ্যে আপনি এই আপনার বলেন কথাটাই মেনে নেন। এই অনুচ্ছেদ অনুযায়ী একটা সংবিধান সংস্কার কমিটি করতে শেষ, পারে। আপনার কথা শেষ? হ্যাঁ। আচ্ছা, এই সংবিধানের মধ্যে এন্ট্রিম গভর্নমেন্ট নাই। এন্ট্রি গভর্নমেন্টের আপনি ভোট করলেন কিভাবে? ও ক্ষমতায় যার ধরে যা যা করা লাগে সেগুলো হালাল, আর ক্ষমতায় যাওয়ার পর এখন আমি কনস্টিটিউশন খুঁজে পাইছি। এই 72 ইন্ডিয়ার কনস্টিটিউশন তো আমরা ফেলে দিছি 24 আন্দোলনে, কারণ আপনি তো এই কনস্টিটিউশনের বাইরে যে ইলেকশন করলেন রে ভাই। আপনি পান নাই তো। আমার কথাটাকে শেষ কমিটিতে পান করেন। না নাই। না, আপনি আমাকে বলেন এন্ট্রি গভর্নমেন্ট আছে কনস্টিটিউশনের মধ্যে? না, না, ভাই, আগে এটার উত্তর দেন। আমি না না, আপনি আপনি বলেন। শুনেন, আগে রসুনের গোড়া তো দেখতে হবে। আমি বলবো তো। না না, আপনি নোট নেন, আপনি নোট নেন যে আপনি ইন্টারিম গভর্নমেন্ট, ইউনিট সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের একটা ওই কনস্টিটিউশন আছে নাই? তাহলে আপনি ভোটটা যে করলেন কার আন্ডারে? এই কনস্টিটিউশন আন্ডারে? আপনি আমাকে বলেন সংস্কার কমিটি করা যায় এই রকম একটা সংস্কার কমিটি, আপনি সংস্কার কমিটি কোথায় থাকে? আগে বাপমা নিবেন না বাচ্চা নিবেন? আগে আগে বাপমা নিবেন না বাচ্চা? আপনি তো সাইন করলেন, আপনি কিসে সাইন করলেন? এই জুলাই এইটাতে সাইন করলেন না? সাইন করছেন, এটা কনস্টিটিউশনে কোন ধারা আছে ভাই? আপনি সাইনটা করতে পারেন। আগে এটা বলেন না রে ভাই। আপনাকে আমি 7টা কোশ্চেন জিজ্ঞাসা করছি। নাম্বার 1, আপনি সেদিন রাষ্ট্রপতির কাছে যে ইউনূস সরকারের যে সরকার গঠন হলো সেই সরকারের সমর্থন দিলেন কোন সংবিধানের কোন ধারা? 106 তো ছিলই না। 106 আর 106 তো পরের দিন আসলো। আরে আপনি 106 চালেন কবে? 6 তারিখে। 5 তারিখে এই 5 তারিখে নাম কি রাষ্ট্রপতির ওখানে যে কি করলেন? রাষ্ট্রপতির ওখানে যে এন্ট্রি গভর্নমেন্টের কথা বললেন। আচ্ছা, এবার আসেন 106-এ। আপনি তো শিক্ষক মানুষ, বলেন তো সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে কনস্টিটিউশনের বাইরে যে কোনো আদেশ দেওয়ার? না, নাই। আপনি শেষ করতে দেন। 106-এ নাই যে এই কনস্টিটিউশনের বাইরে যে কি সুপ্রিম কোর্ট কোনো কিছু বলতে পারে না। আছেন 3য় তফসিলে ইন্টারিম গভর্নমেন্টের কোনো শপথের ধারা আছে? আপনারা বলতেছেন রাষ্ট্রপতির কাছে শপথ নিছেন, শপথের তো নাই। ইন্টারিম গভর্নমেন্টের শপথের কথা আমাকে বললেন। না না, আমাকে শেষ করতে দিই। তাহলে ইন্টারিম গভর্নমেন্ট নাই, ইন্টারিম গভর্নমেন্টের শপথের বিধান নাই। আপনাকে কনস্টিটিউশন বলছে 90 দিনের মধ্যে ভোট করতে, আপনি 1.5 বছর পর ভোট করলেন। আপনাকে বলা আছে যে আপনি সংবিধানে হাত দিতে পারবেন না, তাহলে রাষ্ট্রদ্রোহী। আপনি সাইন করলেন সংবিধান সংস্কার করার জন্য, এবং এটা তো সাইন ডকুমেন্ট। আপনি এটা সাইন ডকুমেন্ট, এবং আপনি হা ভোট চাইলেন। এই হা ভোটের বিধান কোন সংবিধানের কোন ধারায় আছে? জি, তো এতগুলো কথা কেন বললাম? এই জন্যই বলছে ধানায় পানায় করেন না, কারণ রাস্তায় বোধহয় একমাত্র মীমাংসার পথ হতে যাচ্ছে, যেটা এই সরকারের জন্য বা এই দেশের মানুষের জন্য কাম্য নয়। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার উত্তর। আমি আপনাকে বলি, আমার ভাই যেটা বলেছেন যে একটা বিশেষ জরুরি অবস্থা দেশে, এখানে কি সমস্ত কিছুই আছে, সমস্ত কিছুই আছে। এখন ভূমিকম্প হয়ে গেলে, যে কোনো কারণে ভূমিকম্প হলে যে এইখানে লাইটিং সিস্টেম কি থাকবে এটা লেখা নাই। আমি ওই সময় টেবিলের নিচে গিয়ে বাঁচবো না আমি ওয়ালের সাইডে গিয়ে বাঁচবো, সেটা পরের কথা। আপনার ইশতেহারে এবং আপনি আপনার 31 দফায় সংস্কারের কথা বললেন, কনস্টিটিউশনে নাই জেনে কেন? এটা কি ধোঁকা দেওয়া না? এর উত্তর দেন। না, আমি আপনাকে বলছি নাই তো, আপনি তো জানেন। 5 তারিখে যখন সমস্ত জাতীয় হাসিনা ছাড়া সমস্ত দল মত ওইখানে বঙ্গভবনে গিয়েছেন, এবং তারা রাষ্ট্রপতিকে বলছেন এই সময়ে, ওই সময়ে রাষ্ট্রপতিকে যেহেতু তারা সবাই মেনে নিয়েছেন, রাষ্ট্রপতি সরকার ওই সময়ে রাষ্ট্রপতি সরকার, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি রাষ্ট্র। তো পরের দিন 106 অনুচ্ছেদ অনুযায়ী মতামত নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট করা হয়েছে, দ্যাট ইজ কনস্টিটিউশনাল। ইন্টারিম গভর্নমেন্ট 148 বর্ণিত যে প্রধান উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারের আমলের যে উপদেষ্টাদের শপথ, সেই শপথ অনুযায়ী শপথ গ্রহণ করে আপনি দেখেন। আমি বললাম তত্ত্বাবধায়ক সরকারের, আরে ভাই নিয়মিত হয়ে গেল তত্ত্বাবধায়ক, আমি শেষ করি বলেন। তত্ত্বাবধায়ক সরকারের যে শপথনামা ছিল
সেই শপথনামা অনুযায়ী শপথ গ্রহণ করানো হয়েছে। সেই সরকারকে আমরা সবাই মেনে নিয়েছে, এটা ছিল জাতীয় ঐক্যমতের সরকার। জাতীয় ঐক্যমতের সরকার অনেক ক্ষেত্রে ডেভিয়েট করা হয়েছেন কনস্টিটিউশন থেকে, আবার কনস্টিটিউশন অনুযায়ী চলেছেন। যে জাতীয় ঐক্যমতের সরকার ডক্টর ইউনূস তিনি বলেছেন এখন রাষ্ট্রপতি আপনারা সংবিধানের কথা কেন বলছেন? কারণ আপনারা তো সংবিধান তখন যখন নির্বাচনের সময় মানেন নাই, এখন কেন বারবার সংবিধানের কথা? আমি একটু না আমাকে বললাম এই প্রশ্নটা আসলে সবার কাছ থেকে আসে। তত্ত্বাবধায়ক সরকার যখন হয়েছে, তত্ত্বাবধায়ক না, interim government, ইন্টারিম অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক যখন কথা হয়েছে, জি, জি, ইট ওয়াজ আবার গভর্নমেন্টের ইয়ার সংবিধানের ভিতরে ফিরে আসছে। ইন্টারিম গভর্নমেন্ট মাঝে মধ্যে সংবিধান লঙ্ঘন করেছেন, সেইগুলা এখন এইগুলা রেটিফাই করা হবে। নাম্বার 2 হচ্ছে যে আমরা এই কনস্টিটিউশনকে রেখেই, কনস্টিটিউশনের বেসিসেই আমরা নির্বাচনটা করেছি। এই যে সংসদ নির্বাচনের যে শপথ হয়েছে এই কনস্টিটিউশন অনুযায়ী হয়েছে। এই কনস্টিটিউশনকে আমরা কি করে ডিফেন্ড করব, তারপর আমরা এইটাকে রক্ষণ করব, সব কিছু বলে আমরা শপথ নিয়েছি। ইন্টারিম গভর্নমেন্টও তাই বলছিল। তো এই জন্য আমি আপনাকে বলছি, মানে সংবিধানকে আপনারা সংরক্ষণ করতে চেয়েছেন, সবাই এটার সাথে একমত ছিল, শপথটা তাই হয়েছিল, শপথটা তাই ছিল। এবং কি এই গভর্নমেন্টে এই যে লিডার অফ দ্য অপোজিশন তারা যে শপথ নিয়েছেন, এই সংবিধানকে তারা রক্ষণ করবেন, সমর্থন করবেন, সাপোর্ট করবেন, প্রিটেন্ড করবেন, এই সব কিছু বলছেন। অপোজিশনও বলেছে, অপোজিশন সেদিন আরেকটা শপথ দিয়েছে, সেটাও বলে। এখন অপোজিশন আরেকটা শপথ দিয়েছে ভাই, আমি যে শপথ নিয়েছি, আমি শপথ নিয়েছি, সেই শপথ অনুযায়ী আমি এই সংবিধানে যা যা আছে তাই পালন করব। আমি পালন করব, রক্ষণ করব, সমর্থন করব, এটা হচ্ছে আমার শপথ। তো আমি সেই কারণে আমি করতে পারি না। আমি এখন যে সংস্কার কমিশন বলে কোনো জিনিস কনস্টিটিউশনে নাই, পার্লামেন্ট বানাইতে পারে না। পার্লামেন্ট বানাইতে পারে, উত্তরটা পেয়েছি, বানাইতে পারে, পার্লামেন্ট বানাইতে পারে সংবিধান সংশোধনের কমিটি। যেটা পেলাম যে সংবিধান অনুযায়ী আপনারা কাজ করবেন, এই শপথ নিয়েছেন, এবং এটা বিরোধী দল এবং বিএনপি তারা সরকার গঠন করার পর এই শপথ নিয়েছিলেন। তাহলে আমি আসলে জানতে চাই আপনি কি ডিফেন্ড করবেন? অনেকগুলো কথা একটু করে বলে দিই। আর কোন শপথ তো তারা নেননি, সংবিধান সংশোধনের কমিটির শপথ নিয়ে দুইটা শপথ দিয়েছে। আপনারা দুটো নিয়েছেন, কিন্তু বিএনপি তো একটা শপথ। কারণ বিএনপি ওই দিনই বলা হয়েছে যে তারা ওটাও বেইমানি করছে। আচ্ছা, প্রথমে যাই, প্রথমে হচ্ছে 31 দফা দিয়েছে 2018 সালে। কত সালে? 2018 সালে। ভাই যদি আমি ঠিক হয়ে থাকি, সো 2018 সালে কিন্তু এই 31 দফা দিয়েছে 2023 সালের জুন মাসে। আচ্ছা, 23 সালের জুন মাসে 13 জুন। আচ্ছা, তখন এই কনস্টিটিউশন বর্তমান ছিল, এবং তখন কেউ বলেনি সংবিধান কি করা যাবে, সংবিধান সংস্কার করার কথা দাবি, তাহলে এটা বিএনপি তুলছে, কারণ সংবিধানের মধ্যে সংস্কারের কোনো বিধান নাই। তাহলে বিএনপি জেনে শুনে 2023 সালে এটা দাবি তুলছে, যেটা আমার প্রাণের দাবি। আবার বলতেছি, বিএনপি যে দাবি তুলছে সংবিধান সংস্কার, সেটা আমার প্রাণের দাবি। আমি বিশ্বাস করি এদেশের 20 কোটি জনতার প্রাণের দাবি। কারণ কি, এই সংবিধান বিএনপি বুঝে ফেলে দিয়েছিল, এটা ইন্ডিয়ার সংবিধান। এই সংবিধান ফ্যাসিস্ট তৈরির সংবিধান। এই সংবিধানের আরেকটা জিনিস বলি, একটু আগে ভাই বললো না যে হাসিনা, আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে হাসিনার কি হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। ভাই, হাসিনার দাফন দিল্লিতে হলো, চুপ্পুর দাফন কেন দিল্লিতে হয় না? আপনাকে চুপ্পুরের সংবিধান আঁকড়ায় ধরতে চাচ্ছেন আজকে কিসের জন্য রে ভাই? কারণ আপনি যে কথা বললেন একটু আগে যে সংবিধান ডিফেন্ড করার জন্য, আমার এই সংবিধান তো আপনি তো সাইন করলেন, এটা সংবিধান আপনি সাইন করলেন, ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করবেন, এটার উপর ভিত্তি করে এদেশের জুলাই সনদকে বাস্তবায়ন করবেন। আমি সেই সংবিধানের শপথ নিলাম। আপনি বলতেছেন আজকে যে কথাটা, যে আপনি এক সেকেন্ড বলে নিই, আপনি যে কথা বললেন সংস্কার চান, আজকে সেখানে কেন ইউটার্ন? আপনি কেন হঠাৎ করে সংশোধনে আসতেছেন? হঠাৎ করে এই কনস্টিটিউশন কেন কামড়া ধরতেছেন? যে কনস্টিটিউশন স্বীকার করে না জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, যে কনস্টিটিউশন স্বীকার করে না জিয়াউর রহমানের কোনো অবদান, যে কনস্টিটিউশন স্বীকার করে না মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার কোনো অবদান, যে কনস্টিটিউশন ইন্ডিয়া তৈরি, কেন তাকে আঁকড়ায় ধরতে? ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, আপনারা যদি শপথ নিয়েছিলেন, আপনারা দুই দলই তো একই শপথ নিয়েছিলেন, তাহলে আমরা দুইটা শপথ, আপনারা দুটো শপথ নিয়েছেন, বিএনপি একটা শপথ, বিএনপি একটা শপথ। যেই দুটো শপথ আপনারা নিয়েছিলেন বিরোধী দল, সেই শপথের মধ্যে কি এটা ছিল না সংবিধান আপনারা এটা কিছু না? কারণ আপনাকে বলি, I will protect this, শেষ করে দিই, I will protect this constitution, I will protect this constitution, I will defend this constitution. শেষ করতে দেন। প্রথম কথা বললাম, শপথের দ্বিতীয় শপথের কোনো বিধান কনস্টিটিউশনের মধ্যে নাই। আগে কথাটা শুনুন। তাহলে আপনি নোটিশ দিলে নির্বাচন কমিশন আমাকে দুইটা ভোট করলেন, দুইটা রেফারেন্ডামের বিধান এই কনস্টিটিউশনে নাই। আপনি তাহলে সবই করতেছেন আউটসাইড কনস্টিটিউশন। কোন কনস্টিটিউশনের ভিত্তিতে? এই কনস্টিটিউশনের ভিত্তিতে। আর আমি এটাকে প্রোটেক্ট করার জন্য শপথ নিছি, এবং ইনশাল্লাহ এটাকে প্রোটেক্ট করে ছাড়বো। ওই জন্য বলছি ধানায় পানায় করেন না।
রাস্তা একদম সোজা, সিরাতুল মুস্তাকিম ফলো করবেন, না হলে কিন্তু কনসিকুয়েন্স খুবই খারাপ। জি। এবং এই সংবিধানকে আমরা ইনশাআল্লাহ প্রোটেক্ট করব। মোশাররফ আহমেদ ঠাকুর এবং ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির দুজন কি আবার আসবো আমি আপনাদের কাছে। ফারুক হাসান, দুই দলই কি আসলে ধারাই পানাই করছে? ধন্যবাদ আপনাকে। আমার সাথে বোধহয় আজকে যথেষ্ট বৈষম্য করা হচ্ছে সময় নিয়ে। তো যাই হোক, আমার মনে হয় প্রথম দিকে আপনি বেশি সুযোগ পেয়েছিলেন। না, তো যাই হোক, অসুবিধা নেই। আমি এমনি আজকে ক্লান্ত। মাননীয় প্রধানমন্ত্রীর আজকে যে নৈশভোজ, সেই নৈশভোজে আজকে যথেষ্ট আমরা আপ্যায়ন পেয়েছি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু 150 টাকার খাবার খান, একটু বোধহয় আজকে বেশি ছিল, বোধহয় সেটা বোধহয় 250 টাকা হবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করলাম যে আজকে কি 150 টাকার মধ্যেই মেনুটা, বলছে না আজকে একটু বাড়ানো হয়েছে আপনাদের জন্য। তো যাই হোক, আমার মাঝে মাঝে মনে হয় যে শেখ হাসিনা তাও তো 34 কোটি টাকা না। শেখ হাসিনা ডেইলি 10 লক্ষ টাকা খাইতেন, আমরা 200 টাকা খাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা একটা পরিবর্তন। এটা অবশ্যই 34 কোটি টাকা, এটা কথা হলো 35 কোটি, কিভাবে এক বছরে 35 কোটি আগে ডেইলি 10 লক্ষ। তা আমরা বোধহয় সেখান থেকে ডেইলি 200 টাকা খাচ্ছি। এটা অবশ্যই এটা বড় পরিবর্তন এবং জুলাই গণঅভ্যুত্থানের একটা বড় অবদান, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন দেখেন, এই যে জুলাই গণভোট এবং জুলাই সনদ, এই যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে ব্যাপক একটা আলোচনা সমালোচনা, রাজপথে ইতিমধ্যে আন্দোলনের হুঙ্কার, আবার সরকারি দল ধরেন যে তাদের মতো আগের যে অনড় অবস্থান। আমি মনে করি এই জায়গাতে উন্মুক্ত টেবিলে যদি এই বিষয়টিকে আলোচনার জন্য ওপেন করা হয়, আমার মনে হয় আলোচনার মধ্য দিয়ে এই বিষয়টাকে আমরা সমাধান করতে পারবো। ফ্র্যাকশনটা কিন্তু খুব বেশি না, ডিফারেন্সটা খুব বেশি না। যেমন সরকার কি বলছে যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবো, কোনটা যেটাতে আমরা স্বাক্ষর করেছি, আর বিরোধী দল বলছে যে আমরা ওটার বাস্তবায়ন চাই যেটার আলোকে নির্বাচন এবং গণভোট হয়েছে। দূরত্বটা খুব বেশি না, একবারে খুব কাছাকাছি। কিন্তু আমরা এই কাছাকাছি জায়গাটাকে যদি আমরা অনগোয়িং ডিসকাশন টেবিলে নিয়ে যেতে পারি, তাহলে মনে হয় যে এটা আসলে একটা ভালো সমাধান আমরা পেতে পারি। এখন এখানে ধরুন যে কথা বলতে গেলে তো অনেক কথা এখানে আসবে। আচ্ছা, এই ডিসকাশনের জন্য তো ঐকমত্য কমিশন গঠন হয়েছিল, আমরা কি আসতে পেরেছিলাম, একমত হতে পেরেছিলাম? আমি ঐকমত্য কমিশনের কথা বলছি না, না, আমি এই বলছি আলোচনার যে জন্য একটা সময় আমাদের ছিল। পার্লামেন্টে না, হয়েছে তো ভাই, বাবার এই পার্লামেন্টের কথা আমি বলছি। আমি তো এখানে ঐকমত্য কমিশন, সংস্কার কমিশন বা সংশোধন কমিশনের কথা বলছি না, বা কমিটির কথা বলছি না। যেহেতু আমাদের নির্বাচিত পার্লামেন্ট আছে, এই পার্লামেন্টে ওপেন ডিসকাশনের মধ্য দিয়ে এই বিষয়ে একটা সুরাহা হওয়া উচিত। যেহেতু ইতিমধ্যে এজ পার আমার গণভোট, সেই গণভোটের ফলাফলের বাস্তবায়ন হচ্ছে না। এক পক্ষ শপথ নিয়েছেন দুটো, সংসদের আর এক প্রতি পক্ষ শপথ মিনিটের নেন নাই। কস্ট নাকি অনেক বেশি, তো এখন 1,76,000 ভাই বলেন। ওই জন্য কমিটি সিস্টেম সব এত সংসদে দিন আলোচনা ধরে করা যে হয়। আলোচনা এটা আপনারা তো একমত হতে আপনার- পারেন নাই, সেটা সংসদে আসবে সেই সময়। অফকোর্স, এটা অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে আমি মাঝে মাঝে একটা কথা বলি, দেখেন গণভোটের পক্ষের আইডিয়া কত পার্সেন্ট মানুষ? 70% মানুষ। এখন এই 70% মানুষ সবাই কি জামাত করে? ধরেন যে অনেকেই বলার চেষ্টা করে যে গণভোট মানে জামাত বা ধরেন যে BNP 11 দলীয় জোটের দাবি, সেটা তেমন না। তাহলে তো ধরেন যে ওই 71% মানুষ জামাতের বা ওই এনসিপির বা 11 দলীয় ঐক্যের, বিষয়টা এমন না। 70 বা 71% দেশের নাগরিক। এখানে বিএনপির লোক আছে, গণ অধিকার আছে, জামাতের আছে, অন্য দলের আছে, সাধারণ ছাত্র জনতা সবাই আছে। সুতরাং এটা তো জনগণের দাবি। সুতরাং এই জনগণের অভিপ্রায়, জনগণের আকাঙ্ক্ষাটাকে আপনি শতভাগ অ্যাভয়েড করে তো আপনি আসলে মানে চূড়ান্ত ভাবে জনগণের সেই প্রত্যাশা বাস্তবায়ন করতে পারবেন না। ফারুক ভাই, হ্যাঁ, এখানে- এমন করার কি কোনো সুযোগ আছে? না, সুযোগ নেই। ভাই যখন এখন আপনি আবার আলোচনা আমি আসবো। করেন কেন? স্যারের ভাই, হ্যাঁ। এখন কথা হচ্ছে ধরেন এটাকে যদি আমরা একটা মিনিমাইজ একটা আমরা ধরেন মিনিমাইজ কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা নিয়ে Yes, আলোচনা হতে আমি পারে, সেটাই বলছি। কিন্তু ওটা থেকে ডিভিয়েট করা না না, ডিবেট আমি বলছি না। আমি মনে করি উন্মুক্ত টেবিলে এটা আলোচনার জন্য প্লেস করলে এখান থেকে একটা সমাধান বেরোবে। আমরা রাজপথের আন্দোলন সংগ্রামও দেখতে চাই না। আবার ধরেন জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, এটাকে অ্যাভয়েড করে সরকার দেশ চালাক, এটাকে পুরোপুরি অ্যাভয়েড করুক, এটাও কোনোভাবে কাম্য না, প্রত্যাশিত না। কারণ জুলাই গণঅভ্যুত্থান এবং এই গণভোট যদি সরকার পুরোপুরি স্কিপ করে, তাহলে কিন্তু মারাত্মক রকমের বিপদ আমাদের সামনে অপেক্ষা করছে, এবং যে বিপদ এই সরকারও একার পক্ষে সামাল দিতে পারবে না। আমরা কোনোটাই প্রত্যাশা করি না। সুতরাং আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে প্রত্যাশা করি যে এই বিষয়ের একটা চূড়ান্ত সমাধান হওয়া উচিত। আজকে আমাদের মনে হয় বিএনপি সংগ্রামী মহাসচিব তিনি নিজেই কথা বলেছেন যে আমাদের মধ্যে এই গণভোট এবং জুলাই সনদ নিয়ে যে দূরত্ব তৈরি হয়েছে, এটা বোধহয় আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আপনি নিজেও যেটা ইতিমধ্যে সামনে নিয়ে আসছেন। তো আলোচনা টেবিলে জিনিসটাকে নিয়ে আসতে হবে। আলোচনা টেবিলে না নিয়ে আসলে কিন্তু হবে না। এখন আলোচনা টেবিলটা কিরকম? এটা কি কাঠের টেবিলে বসবেন না ওই কাচের টেবিলে? এটা কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। দ্যাট মিনস আমি বুঝাচ্ছি যে এটা কি পার্লামেন্টের ভিতরে আলোচনা হবে নাকি পার্লামেন্টের বাইরে? দ্যাট ইজ দ্য মেজর কনসার্ন। আচ্ছা। আমরা চাচ্ছি যে আমরা ওই আগের মতো এখন সংস্কার কমিশন, নতুন কমিশন কিংবা ওই সংশোধন কমিটি এসব না করে পার্লামেন্টের মধ্যে একটা মানে ওপেন ডিবেট হোক এই টপিকের উপরে। দুর্ভাগ্যজনক হলো সত্য, এই 5 মাসে এই ইস্যুর উপরে আজ পর্যন্ত ওপেন ডিবেটের কোনো ধরেন যে নোটিশের মাধ্যমে আলোচনা করা হয় নাই, বা আলোচনার সেই ধরেন যে আপনার শিডিউলও রাখা হয় নাই। আমার মনে হয় এটা স্পিকারের উচিত, সরকারের উচিত যে এই টপিকের উপরে, এই বিষয়ের উপরে একটা ওপেন পার্লামেন্ট। ভাই এটা নিয়ে আলোচনা হতে যায় তো আমরা ওয়াকআউট করলাম। আপনি দেখেন এই যে সংবিধান যখন সংশোধন কমিটি হলো, তখন আমরা বললাম এখানে ডিবেট করেন না, সরকারি দল তো সুযোগও দিল না সংসদে।
তারা তো একতরফা ভাবে কমিটি করে গেল। আপনি যে কথা বলছেন 271 দিন আপনি আলোচনা করলেন, যেখানে 271 দিনে মীমাংসা করেননি। আপনি সংসদে নোটিশ দিলেন যে কিভাবে এটা করার কোনো সুযোগ নাই, সংস্কার থেকে আপনি সরে আসতে পারেন না। আপনি একতরফা ভাবে আপনি একটা কমিটি করে দিলেন। সেই কমিটিতে আমরা নাম দিল না বিরোধী দল, এবং সেখানে 40% লোক, আপনি একটা জিনিস চিন্তা করেন, 40% লোক দিল না, 70% লোক দিল না। একতরফা ভাবে এভাবে দেশ চলে? জি, ধন্যবাদ ফারুক হাসান এবং ব্যারিস্টার ইসলাম শাহরিয়ার কবির। আপনাকে দিয়ে শেষ করতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর, কি আমি করতে আপনাকে পারে বলি। সরকার এখন? প্রথম কথা হচ্ছে যে পার্লামেন্টে ওপেন কোনো জিনিস আলোচনা করার ব্যবস্থা নাই, কোনো জিনিস। এটা আগে কমিটি তৈরি করে আনে, একটা কমিটি তৈরি হয়, কমিটি তৈরি করে আনে পার্লামেন্টের সামনে, তখন প্লেস করে আলোচনা করে পার্লামেন্ট আলোচনা অনুযায়ী একটা ফাইনাল ডিসিশন তৈরি হয়। এটা পার্লামেন্টের ডিসিশন হিসাবে পাবলিকের এবং কাছে কমিটিতে তো রাজি হচ্ছে না অন্যান্য আপনি দলগুলো। যদি কমিটিতে না যান, আমি তো বলছি, আমি জুলাই সনদের যাহা বৃষ্টিতে ভিজিয়া ছাতা ধরিয়া আমি স্বাক্ষর করিয়াছিলাম, তাহা লাইনে লাইনে অক্ষরে অক্ষরে শেষ পালন করব। পর্যায়ে রয়েছে, শেষ পর্যায়ে রয়েছে। সেই জায়গাতে আমি সেটা করব। গণভোটটাই করে। আমার তো ওইটা তো, সেই ক্ষেত্রে আমি যেটা করতে চাই, আপনি যদি পার্লামেন্টারি সিস্টেমে না আসেন, তখন আমি তো আপনার জন্য বসে থাকবো না। আমি জনগণের কাছে যে ওয়াদা দিয়েছি, আমি জুলাই সনদ যাহা বৃষ্টিতে ভিজিয়া করিয়েছি, স্বাক্ষর করিয়েছিলাম, ওইটা আমি বাস্তবায়ন করার জন্য আমি তাহা ওই বিজেপির স্বাধীনতা কেড়ে আপনি যদি নিয়েছেন না প্রথমেই। আসেন, তাহলে আমি তো এই জন্য বসে থাকবো না। বসে This is the way. এইটা ধন্যবাদ, হচ্ছে- ধন্যবাদ, আমার যদি মোশাররফ এইটাকে আহমেদ ঠাকুর। না, শেষ আমি 30 সেকেন্ড, এইটাকে যদি দুর্নীতি দমন কমিশনটা বাস্তবায়ন করলেন না। তারা যদি মনে করেন যে এইটাকে বেইমানি হচ্ছে, বলুন, জনগণ যদি গ্রহণ করে, তাহলে আলহামদুলিল্লাহ। বেইমানদেরকে ফেলে দিবে গভর্নমেন্ট থেকে। ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমরা আজ দেখলাম যে রাজনৈতিক বেশ কিছু দল, যারা শরিক দল, সেই জোটগুলোর সাথে, জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আজ সোমবার বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। মোশাররফ আহমেদ ঠাকুর, নির্বাচনের পর থেকে শরিকদের বেশ কিছু অভিযোগ এবং ক্ষোভ, অসন্তোষের কথা আমরা শুনেছি। সরকার পরিচালনায় বিএনপির এক ধরনের একলা চলো নীতি আমরা দেখলাম, এবং তাদের কাছ থেকে বেশ কয়েকবার অভিযোগ এসেছে, এবং তারই পরিপ্রেক্ষিতে হয়তো আজ যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এই বৈঠকে কি সমাধান মিলেছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিবেক গোলচক। আমাদের রাজনীতিবিদদের, রাজনৈতিক নেতাকর্মীদের একটা বিষয় হচ্ছে যে সে জানাতে চায় তার চেয়ে যিনি উপরে আছেন নেতৃত্ব, তাকে তার অভিমতটা জানাতে চায়। বিষয়টা তিনি ওই অনুযায়ী কাজটি করবেন কিনা ওটা নয়, সে জানাতে চায় যে তার যে নেতা বা তার যে সিনিয়র, সে যে বিষয়টা চিন্তা করছে, ওই বিষয়টা তার নলেজে আছে কিনা। দিস ইজ দ্য কেস। তো আমরা যারা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের মধ্যে একটা মতৈক্য তৈরি হয়েছে। এই মতৈক্যের ভিত্তিতে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, নির্বাচন করেছে, নির্বাচনের পরে সরকার দেশ চালাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের শরিক যারা আছেন, তাদের একেবারেই ন্যায্য একটা চাওয়া, ন্যায্য আকাঙ্ক্ষা যে তারা এই মুহূর্তে কি চিন্তা করছে, সরকারের কি কি লফলস আছে, সরকার কি কি অতিরিক্ত করছে বা কম করছে, এই বিষয়গুলি তারা জোটের নেতৃত্বে বড় অংশটা যেহেতু বিএনপি, তো অবশ্যই তারা চাইবেন যে বিএনপির মূল নেতৃত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান বা মূল নেতৃত্ব চেয়ারম্যান তারেক রহমান, তাকে তারা জানাতে চায়, সংসদ নেতাকে বিষয়টা, তাদের অভিমতগুলো জানাতে চায় যে সরকারের এই লফলস আছে, এবং প্রধান দল, শরিক দলদের মধ্যে প্রধান দল বিএনপি, তার এই লফলসগুলি সে জানে কিনা। এটা এটা তারা জানাতে চাবেন, এটা একটা ন্যায্যত একটা কথা। তো আমি এই যে শরিক দলগুলির যে চাওয়া, এইটার সাথে আমি একমত। এমনকি আমি মনে করব যে দলের ভিতরেও বিভিন্ন স্টেক আছে, দলের ভিতরেও যেমন বিএনপি নিজ দলের অনেকেই দেখা যায় প্রত্যাশিত জায়গা পায়নি, এটি নিয়েও কিন্তু বেশ অভিযোগ রয়েছে অনেকে। প্রত্যাশিত জায়গা পাওয়াটা আমি মনে করি এটা কোনো বিষয় না। মানে যারা অনেক দিন ধরে, আমরা যদি বলি যে দলে অবস্থান নিয়েছেন, তো দেখা যায় তারা হয়তো জায়গাটা পাননি, কিন্তু অনেককে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। আমি আপনাকে বলছি যে আমি দলের একটা ভালো জায়গায় আছে, অথবা আমার সাথে দলের নেতৃত্ব আলোচনা করতেন আগে, বিভিন্ন নামে, বিভিন্ন বেনামে এগুলি আলোচনা ছিল।
তো এই আলোচনাটা জারি থাকবে। আমি চাই যে এই আলোচনাটা প্রধানমন্ত্রী বা মূল নেতৃত্বের সাথে জারি থাকবে। আচ্ছা। আমি একটা আদর্শ বেস রাজনীতি যখন করি, হ্যাঁ, হ্যাঁ, আমার আদর্শ থেকে দল বা সরকার কোনো জায়গায় ডেভিয়েট হচ্ছে কিনা, বিচ্যুত হচ্ছে কিনা, এই জায়গাটাকে আমি ইনফর্ম করতে চাই। জি। এই জন্য প্রধান নেতৃত্বের সাথে আলাপটা জারি থাকুক, এটা সবাই চায়। দলের ভিতরের লোকজনও চাই, দলের যারা অন্যান্য শরিক দল আছে জোটের মধ্যে তারাও চান। এবং এই চাওয়াটা ন্যায্যত, এই চাওয়াটা তারেক রহমান যত বেশি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যত বেশি এটা জারি রাখবেন, এই আলোচনার ক্ষেত্রটা জারি রাখবেন, আলোচনার ক্ষেত্রটা আরো প্রসারিত করবেন, আমি মনে করি সরকার, দেশ ভালো চলবে। ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। ফারুক হাসান, আপনি তো আজকের বৈঠকে ছিলেন। এই যে আলোচনার ক্ষেত্র প্রসারিত হলো, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলার জন্য আপনারা গিয়েছেন, বৈঠক করেছেন, কি ফলপ্রসূ আলোচনা হয়েছে যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্টার নিউজের সম্মানিত দর্শক এবং আমার সহ আলোচক যারা দেখছেন। আসলে দেখেন, আজকের বৈঠকটি সাংগঠনিক কিংবা ধরেন যে ওই অর্থে ধরেন আপনার কার্যকর কোনো বৈঠক ছিল না। উনি আজকে আমাদের ডিনারের দাওয়াত দিয়েছিলেন এবং সৌজন্য সাক্ষাতের, যেহেতু বিগত যুগপৎ আন্দোলনে প্রায় 42টি রাজনৈতিক দল আমরা রাজপথে ঐক্যবদ্ধ ছিলাম, একসাথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি 2022 সাল থেকে একটানা প্রায় 2.5 থেকে 3 বছর। তো এই দলগুলোর সাথে নির্বাচন পরবর্তী সময়ে ওনার সরাসরি সাক্ষাৎ হয় নাই মাননীয় প্রধানমন্ত্রীর। সেই জায়গা থেকে উনি মনে করেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ প্রয়োজন। সেই জায়গা থেকে উনি আমাদের ইনভাইটেশন পাঠিয়েছিলেন, আমরা তার সেই আমন্ত্রণ পত্র পেয়ে আমরা সাড়া দিয়েছি। আমরা আজকে যমুনায় গিয়েছিলাম আর সেখানে বৈঠক হয়েছে। তো প্রত্যেকটি রাজনৈতিক দল থেকেই একজন করে আমরা বক্তব্য রেখেছি সেখানে। তো বক্তব্যে অনেকেই নানান জায়গা থেকে মান, অভিমান, ক্ষোভ অনেক কিছুই তারা সেখানে প্রকাশ করেছেন। বিশেষ করে বিএনপির নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী যে আচরণ, এই দুটো আচরণের মধ্যে যে অনেক ফারাক, অনেক যে ডিফারেন্স, অনেক যে ইতিমধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, এগুলো অনেকে তুলে ধরেছেন। যে বিএনপি নির্বাচনের আগে তার যে যুগপৎ আন্দোলনের সঙ্গী, তাদের সাথে যে তাদের কমিটমেন্ট ছিল বা অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকারগুলো তারা সরকার গঠনের পরে বেমালুম ভুলে গেছে। বিশেষ করে কমরেড সাইফুল হক, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, তিনি এই বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরেছেন। তিনি এটাও বলেছেন যে নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি তার জোট সঙ্গী বলেন বা যুগপৎ আন্দোলন সঙ্গী বলেন, এই দলগুলোর সাথে ন্যূনতম কোনো আলোচনা না করেই মানে বিএনপি এককভাবে মানে সেই সিদ্ধান্তগুলো, রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিয়ে যাচ্ছে। বিশেষ করে জামাতের একটা এক্সাম্পল তিনি সেখানে তুলে ধরার চেষ্টা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে, যে জামাতে ইসলাম যে নারী সংরক্ষিত আসন, এই নারী সংরক্ষিত আসন জামাত জোটের ছিল বোধহয় 12টি, সম্ভবত 12টি। সেই 12টি থেকে তারা 4টি তাদের যে জোট সঙ্গী তাদের ছেড়ে দিয়েছেন। তার অপোজিটে বিএনপির ভাগে ছিল খুব সম্ভবত 36 থেকে 37টি নারী সংরক্ষিত আসন। সেখান থেকে বিএনপি সরকার বা বিএনপি তার জোট সঙ্গীদের একটিও ছাড়েন নাই। তো এই জিনিসটি কমরেড সাইফুল হক খুব জোরালোভাবে তুলে ধরেছেন এবং তারা বলেছেন যে সরকার যদি মনে করে যে তারা আগামীতে তাদের বন্ধু দরকার, তাহলে তার জোট সঙ্গীদের যে ন্যায্যতা এবং তাদের যে প্রাপ্য সম্মান, এটা চাওয়া পাওয়ার বিষয় না। আমি আবারও বলছি, ধরেন চাওয়া পাওয়ার জায়গা থেকে ওখানে সবাই যায় নাই, হয়তো দু একজন যেতে পারে বা ধরেন যে কিছু রাজনৈতিক দলের নেতারা যেতে পারে। কথা থেকে আমার যেটা But মনে হলো, শরীরদের সাথে এক ধরনের দূরত্ব আসলে তৈরি হয়েছে। তো মোশাররফ আহমেদ ঠাকুর যেটা বলছিলেন যে দূরত্ব কমানোর জন্য এই বৈঠক, সেই দূরত্ব কমেছে কিনা আজকের বৈঠকের পর? না, এটা তো ধরেন যে কমানো বা বাড়ানো বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার আসলে অ্যাটিটিউডটা কি এজ এ গভর্নমেন্ট। যেমন সরকারের ধরেন যে তার যদি বন্ধু প্রয়োজন ছিল বা জোট সঙ্গীদের প্রতি তাদের যদি ওইরকম উদার চেতা মনোভাব থাকতো, তাহলে কিন্তু সরকার গঠনের 1 থেকে 2 মাসের মধ্যেই অবশ্যই এই রাজনৈতিক দলগুলোর সাথে বসা উচিত ছিল। আজকে প্রায় 5 মাস পেরিয়ে গেছে। হ্যাঁ, এখন কেন প্রয়োজনটা হলো? কেন 1 বা 2 মাসের মধ্যে? হ্যাঁ, সরকারের ব্যস্ততা থাকবে, অবশ্যই ব্যস্ততা থাকবে। ব্যস্ততার মধ্যেও এই রাজনৈতিক দলগুলোকে যথাযথভাবে প্রাপ্য মর্যাদা দেওয়ারও তো একটা সরকারের দায়িত্ব। এখানে কার কত কর্মী বাহিনী আছে, কার কত নেতা কর্মী, ডাজন্ট ম্যাটার। এজ এ পলিটিক্যাল পার্টি প্রত্যেকটা পার্টির একটা দলগতভাবে তার একটা সম্মান আছে, মর্যাদা আছে। সেই মর্যাদা এবং সম্মানের জায়গা থেকে প্রত্যেকটা পার্টি কিন্তু এই প্রত্যাশাটা রাখে যে বিএনপি বা জামাত ইসলাম বড় দল হতে পারে, আমার পার্টি ছোট হলেও সেই প্রাপ্য মর্যাদাটা ওই বিএনপি বা জামাত, যেহেতু দুটো দলকেই দুটো মানে জোট কেন্দ্রিক দুটো দল লেট দিচ্ছে দুই সাইডেই, তো এই প্রত্যাশাটা তাদের জোট সঙ্গী বা বন্ধু প্রতিম সংগঠন যেটাই বলেন না কেন তারা কিন্তু রাখে। তো ওই যে দীর্ঘ 5 মাসে এই অ্যাটিটিউডটা কিন্তু পায় নাই। যেমন ধরেন বিএনপি সরকার ক্ষমতা গঠনের পরে 64 জেলায় জেলা প্রশাসক দিয়েছে, সিটি কর্পোরেশনের প্রশাসক দিয়েছে, এমন অসংখ্য হাজারো জায়গায় কিন্তু নিয়োগ দিয়েছে। তো যারা বিগত বছরের পর বছর বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন, আমরা নিজেরাও করেছি, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা নিজেরাও বিএনপির অন্যতম জোট মানে যুগপৎ আন্দোলনের সঙ্গে ছিলাম। আপনাদের দলের নেতাকে তো প্রতিমন্ত্রী বানানো হয়েছে, তিনি তো বলার একটা সুযোগ রাখছেন না, বিষয়টা এমন না। ধরেন যে এখানে আমি আবারও বলছি, হালুয়া রুটির ভাগ বাটোয়ারা রাজনীতি গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে কিন্তু নেই। যেটা
হাসিনার আমলে ছিল। আচ্ছা। হাসিনা মনে করেন যে আপনাকে প্রয়োজন, আপনাকে খুশি করার জন্য একটা চেয়ারে বসিয়ে দিলেন। মানে এই যে খুশি করার রাজনীতি, এটা কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নেই। তাহলে এখন এই 5 মাস পরে ন্যায্যতার আচ্ছা প্রশ্ন, 5 মাস প্রাপ্য পরে সম্মানের সরকার প্রশ্ন। কেন আপনাদের এখন সাথে আপনি- বসছে? আমি আসবো। আপনার কি মনে হয়? না, এটাকে আমরা ইতিবাচক ভাবে দেখছি। দেরিতে হলেও মাননীয় প্রধানমন্ত্রী তাদের সেই যুগপৎ আন্দোলনের সঙ্গীদের স্মরণ করেছেন, আমরা ইতিবাচক ভাবে এটাকে নিয়েছি এবং ওনাকে ধন্যবাদ জানিয়েছি। দেরিতে হলেও উনি করেছেন, আমরা এটা অস্বীকার করবো না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এই যে আপনি বললেন না যে আপনাদের তো একজন প্রতিমন্ত্রী আছে, এখন আমি যদি প্রশ্ন করি বিএনপির সাথে যে কয়টি রাজনৈতিক দল আছে তাদের আকার আয়তন, মানে রাজনৈতিকভাবে তাদের সক্ষমতা, তাদের যে মানে পোর্টফোলিও বা তাদের যে নেতাকর্মীর সংখ্যা যদি চিন্তা করেন, বিএনপির পরে অবস্থান কার? মানে আপনার কথা আমি ধরে নিলাম, ওখানে অনেকগুলো দল আছে বিএনপির সাথে, নিশ্চয়ই গণ অধিকার পরিষদ। বিএনপির সাথে যে কয়টি দল আছে তার মধ্যে নিশ্চয়ই বিএনপির পরে সবচেয়ে বড় দল গণ অধিকার পরিষদ। তাহলে গণ অধিকার পরিষদকে যদি আপনি আরো 2-4টা দলের সাথে মিলিয়ে ফেলেন, এটা তো সঠিক হবে না। এখন ধরেন যে দলের ধরেন যে আপনার ধরে নিলাম 500 নেতাকর্মীও নেই, সেও প্রতিমন্ত্রী, আর আমার একটা জেলাতেই 500 না, একটা জেলাতে আমার কয়েক হাজার নেতাকর্মী আছে, আচ্ছা তাহলে কি সমান হয়ে গেল বলেন আপনি? জি, তো এই জিনিসটা হচ্ছে প্রাপ্যতা, ন্যায্যতা। হ্যাঁ, এই ফারুক জিনিসটা আমি হাসান, যে আসবো, এক্সাম্পলটা আবার আপনার কাছে আসবো। শেষ করি, যে এক্সাম্পলটা আমি কমরেড সাইফুল হকের বক্তব্যের মাধ্যমে দিলাম। কমরেড সাইফুল হক তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন, এবং তিনি নিজেও বিএনপির জোটের প্রার্থী ছিলেন, বিএনপি জোটের। তারপরে তিনি এই আক্ষেপ থেকে কথাগুলো বলেছেন যে জামাত জোট যদি 4টা নারী আসন ছাড়তে পারি তার জোট সঙ্গীদের 12টার মধ্যে, তাহলে বিএনপি কেন 36টা বা 37টার মধ্যে 2-4টা তাদের জোট সঙ্গীদের মধ্যে ছাড়তে পারলো না? জি, ফারুক হাসান, এটা আমরা আসবো ইতিবাচক আপনার মনোভাব কাছে। না।